প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুরের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের ইমতিয়াজ পারভেজ স্যার। আজকে আমরা শিখব ইলেকট্রন বিন্যাসের বিভিন্ন ধরনের নিয়ম। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো আছে এগুলো হচ্ছে আউটবাউ প্রিন্সিপাল, হুন্ডস প্রিন্সিপাল অ্যান্ড পলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করব এবং এগুলোর কিছু অ্যাপ্লিকেশনস শিখব। তাহলে প্রথমে আমি তোমাদের যেটা শেখাবো সেটা হচ্ছে আউটবাউ প্রিন্সিপাল। আউফবাউ একটা জার্মান ওয়ার্ড, ইটস মিনস বিল্ডিং আপ। আমরা যখন বিভিন্ন ধরনের মাল্টি স্টোরেড বিল্ডিংগুলো তৈরি করি, আমরা দেখি প্রথমে গ্রাউন্ড ফ্লোর তৈরি হয়, তারপরে ফার্স্ট ফ্লোর, তারপরে সেকেন্ড ফ্লোর অ্যান্ড গ্রাজুয়ালি। কিন্তু কখনো এরকম হয় না প্রথমে গ্রাউন্ড ফ্লোর তৈরি করলা, তারপরে থার্ড ফ্লোর তৈরি করলা, তারপরে সেকেন্ড ফ্লোর তৈরি করলা। এরকম কিন্তু কখনো সম্ভব হয় না। বা তুমি যখন একটা হাই মাল্টি স্টোরেড বিল্ডিংয়ের দিকে উপরের দিকে ওঠো, তাহলে তুমি সিঁড়ি দিয়ে যখন ওঠো, প্রথমে গ্রাউন্ড ফ্লোর, তারপরে ফার্স্ট ফ্লোর, তারপরে সেকেন্ড ফ্লোর, তারপরে থার্ড ফ্লোর, এভাবে উপরের দিকে গ্রাজুয়ালি উঠতে থাকো। তুমি কখনো কিন্তু একটা স্কিপ করতে পারো না যে তুমি আগে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর থেকে থার্ড ফ্লোরে গেলা, সেকেন্ড ফ্লোর না গিয়ে। এটা কোনোভাবেই সম্ভব না। ঠিক একইভাবে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ইলেকট্রনগুলো যখন বিভিন্ন ধরনের অরবিটালের মধ্যে প্রবেশ করে, ইলেকট্রন উইল ফার্স্ট enter into the low energy orbital, then fill it up, then it will go to the high energy orbitals. তার মানে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালগুলোতে প্রবেশ করবে, then fill it up, then it will go to the high energy orbitals. এখন আমাদের বুঝতে হবে যে একাধিক অরবিটালের মধ্যে কোন অরবিটালটা শক্তি বেশি, কোন অরবিটালটা শক্তি কম। যেটা শক্তি কম, ইলেকট্রন আগে এটাতে আসবে, এটা পূর্ণ করবে, তারপরে ইলেকট্রন উচ্চ শক্তির অরবিটালগুলোতে প্রবেশ করবে। আমরা জানি বিভিন্ন ধরনের অরবিটাল আছে, যেমন 1s, 2s, 2p, 3p, এরকম বিভিন্ন ধরনের অরবিটাল আছে। এই অরবিটালগুলোর মধ্যে কোনটা শক্তি বেশি, কোনটা শক্তি কম, এটা আগে আমাদের জানতে হবে। যেটা শক্তি কম, ইলেকট্রন আগে ওটাতে প্রবেশ করবে, তারপর ওখানে যতগুলো ইলেকট্রন অকুপাইং ক্যাপাসিটি আছে, যতগুলো ধারণ ক্ষমতা আছে, এই অরবিটালগুলোর সবগুলা গ্রহণ করবে, তারপরে এক্সেস ইলেকট্রনগুলো পরের শক্তি স্তরগুলোতে যাবে, যেগুলোর এনার্জি বেশি। কোন অরবিটালটার শক্তি বেশি এটা বের করার জন্য একটা সূত্র আছে, n+l রুলস। যে অরবিটালে n+l এর মান বেশি, ওই অরবিটালের শক্তিও বেশি। যেমন আমরা প্রথম 1s অরবিটালটার জন্য যদি n+l বের করতে চাই, nটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, l সহকারী কোয়ান্টাম সংখ্যা। আমরা জানি যে সহকারী কোয়ান্টাম সংখ্যা বিভিন্ন অরবিটালের জন্য s, p, d, f, এখানে বিভিন্ন ধরনের উপশক্তি স্তর আছে। এখানে যদি আমরা l এর মান বসাই, s এর জন্য l এর মান হচ্ছে 0, p এর জন্য 1, d এর জন্য 2, f এর জন্য 3। ওকে, তাহলে 1s অরবিটালের জন্য n+l কত হবে? ফর 1s অরবিটাল, তাহলে n এর মান হচ্ছে এটা প্রধান কোয়ান্টাম সংখ্যা 1, আর l এর মান হচ্ছে s মানে 0, তাহলে কত হবে? 1ই হবে। 2s অরবিটালের জন্য কি হবে? n এর মান 2, l এর মান s মানে 0, তাহলে কত হবে? 2। তাহলে 1s এবং 2s এই দুটোর মধ্যে কোনটা শক্তি বেশি? যেহেতু 2s অরবিটালে n+l এর ভ্যালু বেশি, তাহলে 1s এর থেকে 2s এর শক্তি বেশি, 1s এর শক্তি কম। তাহলে ইলেকট্রন যদি আসে, দুইটাতে যদি প্রবেশ করার সুযোগ থাকে, ইলেকট্রন প্রথমে 1s অরবিটালেই প্রবেশ করবে, কারণ এটার শক্তি কম। আবার 2p বা 3p যদি আমরা কম্পেয়ার করি, 2p এর জন্য কত হবে? n এর মান 2, l এর মান p মানে 1, তাহলে কত হচ্ছে? 3। আবার যদি 3p এর জন্য বের করতে চাও, 3p, তাহলে এটার জন্য n এর মান কত? 3, n সমান 3, আর p মানে l কত? 1, তাহলে হচ্ছে 4। তাহলে এগুলোর মধ্যে ইলেকট্রন যদি প্রবেশ করে, যেহেতু এটার শক্তি কম, n+l 1, এটার শক্তি আরেকটু বেশি 2, এটার শক্তি আরেকটু বেশি, এটাতে কত আসছে? 3, আর 3p এর জন্য আসছে 4। তার মানে এটার শক্তি সবচেয়ে কম, ইলেকট্রন প্রথমে এটাতে প্রবেশ করবে, তারপরে এটার শক্তি একটু বেশি, তারপরে এটার শক্তি একটু বেশি। তার মানে ইলেকট্রন এই চারটা অরবিটালে যদি প্রবেশ করতে চায় একসাথে প্রবেশ করার ক্ষেত্রে প্রথমে একে প্রায়োরিটি দেবে, একে ফিল আপ করবে, তারপরে এটাতে যাবে, এটাতে ফিল আপ করবে, তারপরে এটাতে যাবে, এটাতে ফিল আপ করার পরেও যদি ইলেকট্রন থাকে তখন এখানে যাবে। ওকে, এটাই হচ্ছে আউটবাউ প্রিন্সিপাল। এখানে আরও কিছু ব্যতিক্রম আছে, আমরা একটু ব্যতিক্রমগুলো দেখি। কখনো কখনো একাধিক অরবিটালের n+l এর ভ্যালুটা সেম হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে?
যেমন আমরা 3s এবং 2p এই দুটো অরবিটালের কথা কম্পেয়ার করি। এখানে n প্লাস এল কত হবে? n এর মান এখানে কত? 3, l এর মান s অরবিটালের জন্য 0, তাহলে হচ্ছে 3। আবার এখানে n এর মান 2 আর l এর মান 1, তাহলে কত হবে? 3। Now the two orbital have the same energy, n plus l equal same. Okay, here n plus l is 3, here n plus l is also 3. So which one is the lowest energy orbital and where the electron will first enter? তাহলে দেখো, যদি এরকম ঘটনা ঘটে যে একাধিক অরবিটালের এনার্জি সেম, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে যে সকল অরবিটালের প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান কম, ওই সকল অরবিটালের এনার্জি কম হবে। এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা 3, এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা 2, তাহলে ইলেকট্রন প্রথমে কোথায় আসবে? এখানে, কারণ এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কম হওয়ার কারণে এটার এনার্জি যদিও সমান, তারপরেও এটার এনার্জি এটার সাপেক্ষে একটু কম হবে। ফলে ইলেকট্রন আগে 2pতে যাবে, এটাকে পরিপূর্ণ করবে, তারপরে এক্সেস ইলেকট্রনগুলো 3sে যাবে। ওকে, যদি এটা বুঝে থাকো তাহলে এবার এটা দেখো তো আমরা পারি কিনা। 3p 4s তারপরে 3d 4p, এই অরবিটালগুলোর যদি আমরা অ্যারেঞ্জ করতে চাই তাহলে কোনটার এনার্জি বেশি কোনটার এনার্জি কম এটা যদি আমরা বের করতে চাই তাহলে কিভাবে বের করব? n প্লাস এল, এটার জন্য বের করব n প্লাস এল কত? n এর মান 3, l এর মান 1 p অরবিটালের জন্য, তাহলে 4। এখানে n এর মান 4, l এর মান 0, তাহলে 4। এখানে n এর মান 3, l এর মান 2, তাহলে কত? 5। এখানে n এর মান 4, l এর মান 1, 5। তাহলে এই পেয়ারটাতে আমরা দেখতেছি যে n প্লাস এল এর মান সেম, আবার এই পেয়ারটাতেও n প্লাস এল এর মান সেম। এক্ষেত্রে ইলেকট্রন কোথায় আগে যাবে? কোনটাকে প্রায়োরিটি দিবে? আমি আগেই বলছি, যেখানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান বা এই সংখ্যাটা কম হবে সেখানে ইলেকট্রন আগে যাবে, কারণ তার এনার্জি কম হবে। এটা 4, এটা 5, এই পেয়ারটা হচ্ছে 5, এই পেয়ারটা 4। এই পেয়ারে n এর মান 3, এখানে n এর মান 4, তাহলে ইলেকট্রন আগে এটাতে যাবে যেহেতু এটার শক্তি কম, তাহলে আগে 3pতে যাবে, তারপরে 4sে যাবে। আবার এখানে দেখা যাবে যে ইলেকট্রন আগে 3dতে যাবে, কারণ এখানে তৃতীয় শক্তি স্তর আর এটা চতুর্থ শক্তি স্তর, এর ফলে আগে 3dতে যাবে, এটাকে ফিল আপ করবে, তারপরে এক্সেস ইলেকট্রনগুলো 4pতে যাবে। তাহলে আউটবাউন্ড নীতি অনুসারে যদি আমরা অরবিটালগুলোকে সাজাই তাহলে অরবিটালগুলোকে সাজালে ঠিক এরকম হবে। আমি কয়েকটা অরবিটাল লিখতেছি। প্রথমে 1sে ইলেকট্রন আসবে, তারপরে 2s, তারপরে 2p, তারপরে 3s, তারপরে 3p, তারপরে 4s, তারপরে 3d। এখানে দেখো একটু কনফিউশন মনে হবে তোমাদের। 4s 3d, 4s n প্লাস 1 n প্লাস এল সমান কত? 4 প্লাস 0 সমান সমান 4। আর এখানে n প্লাস এল কত? n 3, l এর মান d, d মানে 2, তার মানে 5। তাহলে দেখো 4s এর শক্তি কম, এই জন্য 4sটাকে আমি আগে লিখছি, 3dটাকে পরে লিখছি। ওকে, তার মানে ইলেকট্রন যদি এই অরবিটালগুলোতে প্রবেশ করে তাহলে আগে এটাতে প্রবেশ করবে যেহেতু এটা শক্তি কম, তারপরে এটা শক্তি একটু বেশি, তারপরে এভাবে আমরা সিরিয়ালি লিখতে পারি। আর ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে এ প্রায়োরিটি বেশি পাবে কারণ এর শক্তি কম, আর এ প্রায়োরিটি সবচেয়ে কম হবে কারণ এর শক্তি সবচেয়ে বেশি। তাহলে এটা হচ্ছে আউটবাউ প্রিন্সিপাল। আউটবাউ মানে হচ্ছে কি, যে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালগুলোতে প্রবেশ করবে, এরপরে অতিরিক্ত ইলেকট্রন যদি থাকে নিম্ন শক্তির অরবিটালগুলোকে পরিপূর্ণ করে উচ্চ শক্তির অরবিটালগুলোতে প্রবেশ করবে। এটা হচ্ছে আউটবাউ প্রিন্সিপাল। এরপরে আমরা যেটা পড়ব, তবে আউটবাউ প্রিন্সিপালে কিছু ব্যতিক্রম আছে, এটা আমরা পরে যখন ক্লাস খুলবে এ সময় আমরা দেখব, যেমন অ্যাক্টিনাইট এবং ল্যান্থেনামের ক্ষেত্রে। এরপরে আমরা যেটা বলবো হুন্ডস প্রিন্সিপাল। হুন্ডস প্রিন্সিপালটা কি? এটা ডিজেনারেট অরবিটালের ক্ষেত্রে প্রযোজ্য। ডিজেনারেট মানে সমশক্তি সম্পূর্ণ অরবিটালের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা জানি বিভিন্ন উপশক্তি স্তরে অরবিটাল থাকে। এস উপশক্তি স্তরে একটা অরবিটাল, কিন্তু পি উপশক্তি স্তরে 3টে অরবিটাল, বা ডি উপশক্তি স্তরে 5টা অরবিটাল। যদি এরকম হয়, যেমন পি উপশক্তি স্তরে 3টে অরবিটাল আছে, যে 3টে অরবিটাল আছে আমরা জানি কি px, py, p
পিজেড, এগুলো কিন্তু সমশক্তি সম্পন্ন। পিএক্সের এনার্জিও যত, পিজেডের এনার্জিও তত। এগুলো জাস্ট ইংলিশ অ্যালফাবেট অনুসারে আমরা লিখছি। কেউ যদি পিজেডটা আগে লেখে আর পি এক্সটা পরে লেখে, এটাও কিন্তু ভুল হবে না, যেহেতু এটা সমশক্তি সম্পন্ন। কিন্তু এটা দেখার সুবিধার জন্য বা আমরা এগুলোতে এক্স ওয়াই জেড এইভাবে অভ্যস্ত, এই জন্য এইভাবে লিখি। এখন সমশক্তি সম্পন্ন অরবিটালে যদি ইলেকট্রন প্রবেশ করে, সেক্ষেত্রে হুন্ডের প্রিন্সিপাল প্রযোজ্য। সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশ করার সময় ইলেকট্রন এমনভাবে প্রবেশ করবে যাতে ম্যাক্সিমাম সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন বিজোড় অবস্থায় থাকে এবং এদের স্পিন হয় একমুখী। ওকে, হোয়েন ইলেকট্রন এন্টার ইনটু দ্য ডিজেনারেট অরবিটাল, they will try to get electronic configuration such like the maximum number of electron will remain unpaired and with the same spin. যদি এখানে মনে করো দুইটা ইলেকট্রন থাকে, পি অরবিটালে দুইটা ইলেকট্রন প্রবেশ করতেছে P2, তাহলে ইলেকট্রন দুইটা এখানে একটা থাকতে পারে, এখানে আরেকটা থাকতে পারে, অথবা ইলেকট্রন এখানে একটা থাকতে পারে, এখানে একটা থাকতে পারে। এর আমরা দুইটা বিন্যাস পেতে পারি, একটা এটা, একটা এটা। হুন্ড বলছে যে ইলেকট্রনগুলো যখন সমশক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে, এরা এমনভাবে প্রবেশ করবে যাতে সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন বিজোড় অবস্থায় থাকে। এখানে দেখো, এখানে কিন্তু দুইটা জোড় হয়ে গেছে, এখানে কোনো বিজোড় ইলেকট্রন নাই, কিন্তু এখানে এটাও বিজোড়, এটাও বিজোড়, এখানে বিজোড় ইলেকট্রন বেশি পাচ্ছে। তাহলে হুন্ডের নীতি অনুসারে এটাই হবে সঠিক ইলেকট্রন বিন্যাস, এবং এদের স্পিন হবে একমুখী। এটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে, এটাও ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। তার মানে ইলেকট্রনগুলো যখন সমশক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে, প্রথমে একটা একটা করে ইলেকট্রন প্রবেশ করবে একমুখী স্পিনে। এরপরে যদি আরও ইলেকট্রন থাকে, মনে করে এখানে দুইটা ইলেকট্রন আছে, যদি তিনটা থাকতো তাহলে এটাও একমুখী স্পিনে এভাবে প্রবেশ করতো। এরপরে যদি আরও ইলেকট্রন থাকতো, তাহলে এটা অপোজিট স্পিনে, এটা যদি ক্লকওয়াইজ ডিরেকশন হয়, পরের ইলেকট্রনগুলো অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আবার একটা একটা করে ঢোকার চেষ্টা করবে। চারটা ইলেকট্রন থাকলে এখানে একটা আসবে, পাঁচটা ইলেকট্রন যদি থাকে এখানে একটা আসবে, ছয়টা আসলে এভাবে ইলেকট্রন বিন্যাসগুলো হবে। তার মানে হুন্ডের নীতি শুধুমাত্র তখন প্রযোজ্য যদি অরবিটাল মানে উপশক্তি স্তরে একাধিক অরবিটাল থাকে এবং প্রত্যেকটা অরবিটালের এনার্জি হয় একই, সেম। ওকে, এস অরবিটালের জন্য কিন্তু হুন্ডের নীতি কার্যকর না। এস অরবিটালের কারণ হচ্ছে এস অরবিটালে একটাই অংশ, পিতে যেমন পিএক্স পিওয়াই পিজেড আছে, এসে কিন্তু নাই। তাহলে এখানে তুমি দুইটা ইলেকট্রন দাও বা একটা ইলেকট্রন দাও, ইলেকট্রন বিন্যাসটা সবসময় একই পাবা। মনে করো দুইটা ইলেকট্রন আছে, কেউ একবারে দুইটা ইলেকট্রন দিল এখানে, ওকে, আবার কেউ এভাবে দিল, হুন্ডের নীতি অনুসারে দিল, প্রথমে একটা ইলেকট্রন দিল, তারপরে আরেকটা ইলেকট্রন দিল। তুমি দুটো একসাথে দাও বা একটা একটা করে দাও, একই ইলেকট্রন বিন্যাস পাচ্ছ না। এজন্য এস অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নীতি অ্যাপ্লিকেবল না। আবার পি অরবিটালে যদি একটা ইলেকট্রন থাকে, তাহলে হুন্ডের নীতি মানার দরকার নাই, কারণ একটা ইলেকট্রন আছে, তুমি এটাকে কিভাবে সাজাইতে পারো, এর সর্বোচ্চ বিন্যাস এটাই হতে পারে। ওকে, একটা ইলেকট্রন আছে, তুমি একটাই দিয়ে দিলে, এটা হুন্ডের নীতি মানো আর না মানো, ইলেকট্রন বিন্যাস সবসময় এটাই হবে। এই জন্য যদি একটা ইলেকট্রন থাকে তাহলে কিন্তু হুন্ডের নীতি মানতে বাধ্য না। আবার যদি ফিল আপ থাকে, পি অরবিটালে সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকে, 6টা ইলেকট্রনের ইলেকট্রন বিন্যাস এটা হতে পারে। এখন কেউ বললো যে আমি দুইটা দুইটা করে দেবো, এখানে দুইটা দেবো, এখানে দুইটা দেবো, এখানে দুইটা দেবো, এটা কিন্তু হুন্ডের নীতি মানলো না। আবার একজন হুন্ডের নীতি মেনে প্রথমে একটা 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 করে একমুখী স্পিনে দিল, পরবর্তীতে আরেকটা করে বিপরীতমুখী স্পিনে দিল। তা লাভ কী হলো? দুইটা দেখো একই ইলেকট্রন বিন্যাস পাইলে তুমি। এই জন্য কোনো অরবিটাল যদি ইলেকট্রন দিয়ে পূর্ণ হয়ে যায়, সেক্ষেত্রেও হুন্ডের নীতি মানার মানে নাই, বাধ্যবাধকতা নয়। তুমি হুন্ডের নীতি মানো আর না মানো একই রকম ইলেকট্রন বিন্যাস পাবা। বা পূর্ণ অবস্থা থেকে যদি একটা ইলেকট্রন শর্ট হয়, সেক্ষেত্রেও কিন্তু একই ইলেকট্রন বিন্যাস পাবা তুমি। মনে করো একটা ইলেকট্রন বিন্যাস, পিতে 5টা ইলেকট্রন আছে, 5টা ইলেকট্রনের জন্য তুমি ইলেকট্রন বিন্যাস করলা, যে একজন বললো যে আমি প্রথমে দুইটা দেবো, তারপরে দুইটা দেবো, 4টা, পরে একটা, 5টা। আর তুমি বললা না, আমি প্রথমে একটা দেবো, তারপরে একটা, তারপরে একটা, তারপরে অপোজিট স্পিনে আরও দুইটা। তো এটার ইলেকট্রন বিন্যাস কিন্তু একই হলো। তুমি একটা একটা করে ঢোকাও বা দুইটা দুইটা করে ঢোকাও, ইলেকট্রন বিন্যাসটা কিন্তু তুমি একই পেলা। তাহলে P5 বা P6-এর জন্যও কিন্তু হুন্ডের নীতি কার্যকর না। কিন্তু যদি P4 হয় সেক্ষেত্রে, বা P3 হয় বা P2 হয়, তাহলে সেক্ষেত্রে বা হুন্ডের নীতি কার্যকর। আমি P4-এর জন্য দেখাচ্ছি।
চারটা ইলেকট্রন আছে পি অরবিটালে, কেউ বললো যে আমি এখানে দুইটা দেবো, এখানে দুইটা দেবো, এভাবে সাজাইলো। আরেকজন বললো আমি এখানে একটা দিব, তারপরে হুন্ডের নীতি অনুসারে একটা একটা করে একমুখী স্পিনে, তারপরে অতিরিক্তটা বিপরীতমুখী স্পিনে চারটা ইলেকট্রন দিলাম। কিন্তু এখানে দেখো এই ইলেকট্রন বিন্যাসটা এবং এই ইলেকট্রন বিন্যাসটা একটু আলাদা হয়ে গেছে। এখানে দুইটা বিজোড় ইলেকট্রন আছে, এখানে একটাও বিজোড় ইলেকট্রন নাই। তাহলে হুন্ডের নীতি অনুসারে কোনটা কারেক্ট? এখানে ম্যাক্সিমাম 2 ইলেকট্রন আনপেয়ার, এখানে একটাও আনপেয়ার নাই। তাহলে হুন্ডের নীতি অনুসারে এই ইলেকট্রন বিন্যাসটাই হবে কারেক্ট ইলেকট্রন বিন্যাস। ওকে, তাহলে হুন্ডের নীতিটা কি? when electron occupy in the degenerate orbital, they will try to get maximum number of electron remain unpaired and their spin will be same. যদি এরকম না হতো তাহলে কিন্তু ইলেকট্রন বিন্যাসটা একটু ভুল হয়ে যেত। তাহলে যদি এরকম হয়, ডি অরবিটালের ক্ষেত্রে আমরা যদি লিখি, ডি অরবিটালে আমরা জানি কি 5টা ডি উপশক্তি স্তরে 5টা অরবিটাল আছে, তাই না? ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, এভাবে অনেকগুলো 5টা আছে। এখন এখানে যদি তোমার কাছে 4টা ইলেকট্রন থাকে, তাহলে তুমি কিভাবে ইলেকট্রন বিন্যাস করবা? হুন্ডের নীতি অনুসারে একটা একটা করে ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করবে। এটার স্পিন যা হবে বাকিগুলোরও স্পিন তাই হবে। 4টা ইলেকট্রন এভাবে 4টা অরবিটালে থাকবে এবং সর্বোচ্চ 4টা বিজোড় ইলেকট্রন পাওয়া গেল। ওকে, আবার যদি আরও ইলেকট্রন থাকে 5টা ইলেকট্রন, পঞ্চম ইলেকট্রনটা এখানে আসবে। যদি 6টা ইলেকট্রন থাকে, ষষ্ঠ ইলেকট্রনটা এখানে আসবে কিন্তু বিপরীতমুখী স্পিনে, সপ্তমটা এখানে আসবে বিপরীতমুখী স্পিনে। এইভাবে ইলেকট্রনগুলো প্রবেশ করবে। এটাই হচ্ছে হুন্ডের নীতি। হুন্ডের নীতিটা কেন দেখানো হয়? এর কারণ হচ্ছে আমরা জানি বিভিন্ন ধরনের মেটাল বা নন মেটাল আছে যেগুলো হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টিস আছে। তার মানে এগুলো কেউ চুম্বক ক্ষেত্র দিয়ে আকৃষ্ট হয়, কেউ আবার চুম্বক ক্ষেত্র দিয়ে আকৃষ্ট হয় না। এখন এদের ম্যাগনেটিক প্রপার্টিসটা যদি তুমি ফুললি ব্যাখ্যা করতে যাও, এই ক্ষেত্রে আমাদের বিজোড় ইলেকট্রনগুলো কাজে লাগে। এই জন্য তুমি যদি বিজোড় ইলেকট্রনগুলো বেশিরভাগ তৈরি করতে না পারো, তাহলে একটা পদার্থ যে চুম্বক পদার্থ, এটা তুমি ব্যাখ্যাই করতে পারবে না। যেমন লোহা একটা চুম্বক পদার্থ, কারণ এটা চুম্বক দ্বারা আকৃষ্ট হয়। লোহার যদি আমরা ইলেকট্রন বিন্যাস বের করি, আয়রন 26 এর ইলেকট্রন বিন্যাস করলে কী হবে? আর্গন মানে 18, তার মানে হচ্ছে 3p6 পর্যন্ত এখানে আছে। তারপরে হবে কি 4s2, তারপরে 3d6, 18 আর 2 20 আর 6 26। এর ডি অরবিটালটাকে যদি আমরা একটু ভেঙে লিখি বক্স পদ্ধতিতে, তাহলে ডিতে 5টা অরবিটাল আছে, 5টা অরবিটালে 6টা ইলেকট্রন আছে। তুমি যদি এভাবে দাও 1 2 3 4 5 6, এখানে কিন্তু একটাও বিজোড় ইলেকট্রন নাই। আর যদি বিজোড় ইলেকট্রন না থাকে কোনো একটা পরমাণুতে, তাহলে ওই পরমাণুটা কিন্তু চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হবে না, ফলে এটা কিন্তু ডায়াম্যাগনেটিক প্রপার্টিস হবে। ওকে, ফেরোম্যাগনেটিক বা প্যারাম্যাগনেটিক হবে না। ওকে, কিন্তু আমরা জানি আয়রন চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয়, তার মানে এখানে অবশ্যই বিজোড় ইলেকট্রন থাকতে হবে। এই জন্য ইলেকট্রন বিন্যাস যেটা আমি লিখছি এটা ভুল লিখছি। সঠিক ইলেকট্রন বিন্যাস যদি হুন্ডের নীতি অনুসারে আমরা করি, তাহলে দেখা যাবে যে কি ইলেকট্রন বিন্যাসটা দিয়ে, এই ইলেকট্রন বিন্যাসটা দিয়ে আয়রনটা যে চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয় সেটাও ব্যাখ্যা করা সম্ভব। 6টা ইলেকট্রনকে আমি এভাবে দিলাম 1 2 3 4 5, 6 নম্বরটা এখানে, ফলে দেখলাম 4টা ইলেকট্রন বিজোড় আছে। আর যখন বিজোড় ইলেকট্রন থাকবে, এই বিজোড় ইলেকট্রনগুলোর স্পিনগুলোকে কিন্তু কেউ ক্যান্সেল করতে পারবে না। এখানে একটা ক্লকওয়াইজ আছে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ আছে, ফলে এর ঘূর্ণনটাকে এই ঘূর্ণনটা ক্যান্সেল করে দিচ্ছে, ফলে এখানে ভেক্টরটা 0 হয়ে যাচ্ছে। প্রত্যেক ক্ষেত্রে ভেক্টর 0 হয়ে যাচ্ছে, কিন্তু এইখানে স্পিনগুলোর ভেক্টর 0 হচ্ছে, কিন্তু এদের একটা নেট স্পিন থাকতেছে, কারণ এ ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, একে কেউ অপোস্ট বা ক্যান্সেল করে দিতে পারতেছে না। এর ফলে কি হবে? যেখানে একটা নেট চৌম্বক ক্ষেত্র পাওয়া যাবে, যেটার প্রভাবে এই আয়রন বা লোহার টুকরোগুলো চৌম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হবে। তার মানে হুন্ডের নীতি অনুসারে কিন্তু কোনো একটা পদার্থ চৌম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হবে কিনা এটা ব্যাখ্যা করা সম্ভব। ওকে, এজন্য হুন্ডের নীতিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে পলিস এক্সক্লুশন প্রিন্সিপাল বা পলির বর্জন নীতি। Polish exclusion principle। বা পলির বর্জন নীতি। পলির বর্জন নীতি অনুসারে কোনো একটা পরমাণুতে যে কোনো 2টা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হবে না। আমরা জানি কোয়ান্টাম সংখ্যা কয়টা? 4টা।
যে কোনো একটা পরমাণুতে যে কোনো দুইটা ইলেকট্রন, তুমি যে কোনো অরবিটাল থেকে দুইটা ইলেকট্রন নিতে পারো, যে কোনো দুটো ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হবে না। ইট ইজ নেভার বি আইডেন্টিক্যাল অফ 4 কোয়ান্টাম নাম্বারস অফ 2 ইলেকট্রনস ইন অ্যান অ্যাটম। যেমন আমি যদি তোমাদের এরকম একটা দেই যে 1s2, এখানে দুইটা ইলেকট্রন আছে, প্রথম শক্তি স্তরে দুইটা ইলেকট্রন আছে। পলির বর্জন নীতি বলছে কি যে এই যে দুইটা ইলেকট্রন আছে, এই দুইটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান যদি তুমি বের করো, দেখবা যে সর্বোচ্চ 3টা কোয়ান্টাম সংখ্যা সেম হতে পারে, কিন্তু 4টাই সেম হবে না। ইট উইল নেভার বি আইডেন্টিক্যাল অফ 4 কোয়ান্টাম নাম্বারস অফ 2 ইলেকট্রনস ইন অ্যান অ্যাটম। যেমন এটা আমরা যদি 4টা কোয়ান্টাম সংখ্যার সেট বের করি, তাহলে দেখো তো কি হয়। এখানে এন এর মান কত, প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত প্রথম ইলেকট্রনটার জন্য, এন এর মান 1। এন এর মান যদি 1 হয় তাহলে এল এর মান কত হবে, আমরা জানি এল এর মান n-1 0। এল এর মান 0 হলে এম কত হবে, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা আমরা জানি +l -l 0। তাহলে 0কে প্লাস মাইনাস করে তো লাভ নাই, 0ই হবে। তাহলে এখানে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা কী হবে, মনে করো প্রথম ইলেকট্রনটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, তাহলে এটাকে আমি +12 ধরলাম। দ্বিতীয় ইলেকট্রনটার ক্ষেত্রে এটা হচ্ছে ফর ফার্স্ট ইলেকট্রন। ফর সেকেন্ড ইলেকট্রন, এখানে দ্বিতীয় ইলেকট্রনটা আছে, দ্বিতীয় ইলেকট্রনটার ক্ষেত্রে কী হবে, এন এর মান কী হবে, একই হবে, যেহেতু এটা 1s অরবিটাল আছে, এন এর মান 1, তাহলে এল এর মান কী হবে, 0 হবে, যেহেতু s অরবিটাল। এম চৌম্বক কোয়ান্টাম সংখ্যা কী হবে, এল 0 হলে এমও 0 হবে। তাহলে স্পিন কোয়ান্টাম নাম্বার কী হবে, আমরা জানি যে 1s যে দুইটা ইলেকট্রন আছে, একটা ঘড়ির কাঁটার দিকে থাকলে আরেকটা ঘড়ির কাঁটার বিপরীত দিকেই থাকবে, এটা হুন্ডের নীতি ছিল। তাহলে কী হবে, এটা যদি ঘড়ির কাঁটার দিকে +12 হয়, তাহলে এটা ঘড়ির কাঁটার দিকে -12। তাহলে দেখো এদের 3টা কোয়ান্টাম সংখ্যার মান সর্বোচ্চ সমান হয়ে গেছে, কিন্তু 4 নম্বর কোয়ান্টাম সংখ্যাটা আলাদা হয়ে গেছে। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে পলির বর্জন নীতি কি, যে কোনো দুটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হবে না। আমি তোমাদের আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দিয়ে দেখাচ্ছি। বা কখনো কখনো এরকম প্রশ্ন আসে, ইভেন বোর্ড পরীক্ষাতে এরকম প্রশ্ন আসছে যে যেমন ধরো যে পি উপশক্তি স্তরে সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারে, পিতে কয়টা থাকতে পারে, সর্বোচ্চ 6টা। এটা পলির বর্জন নীতি অনুসারে ব্যাখ্যা করো। আমরা জানি পলির বর্জন নীতি কি, যে 4টা কোয়ান্টাম সংখ্যা কখনো দুটো ইলেকট্রনের সমান হবে না। এখানে 6টা ইলেকট্রন আছে, 6টা ইলেকট্রনেরই 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হবে না, এটা আমরা প্রুফ করব। যেমন মনে করো একটা ইলেকট্রন 2p-তে আছে, 2p অরবিটালে সর্বোচ্চ 6টা ইলেকট্রন আছে ধরে নিলাম। ওকে, তাহলে এখানে 6টা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মানে আমরা বের করে দেখব যে এটা পলির বর্জন নীতি মেনে চলতেছে কি না। এখানে প্রথম ইলেকট্রনটার জন্য এন এর মান কত হবে, এন এর মান হবে 2, যেহেতু এটা প্রধান কোয়ান্টাম সংখ্যা 2। এন এর মান 2 হলে এল এর মান কী হবে, এল এর মান 0 হবে, 1 হবে, কিন্তু আমরা 1 ভ্যালুটা নেব, কারণ এটা পি উপশক্তি স্তর। 0 হলে এস উপশক্তি স্তর হতো 1। এল যদি 1 হয় তাহলে এম কী হবে, এম হবে +1 0 -1, 3টা ভ্যালু হবে। আমরা প্রথমে একটা নিলাম, মনে করো +1, তাহলে এস কী হবে, এস ধরো +12। এরপরে দ্বিতীয় ইলেকট্রন, এখানে 6টা ইলেকট্রন আছে, 2 নম্বর ইলেকট্রনটার জন্য, এটা হচ্ছে 1 নম্বর ইলেকট্রনের জন্য, এটা 2 নম্বর ইলেকট্রনের জন্য। এন কত হবে, যেহেতু দ্বিতীয় কক্ষপথ, তাহলে এন 2a হবে। এল কত হবে, যেহেতু পি অরবিটাল, তাহলে এল 1 হবে। এম কত হবে, এল 1 হলে এম হবে +1 0 -1। আমি প্রথমে +1টা নিছি, তাহলে এবার 0টা নিলাম। এখানে এস কত হবে, +12। ওকে, আবার তৃতীয় ইলেকট্রনটার জন্য এল কত হবে, 2, এল 1, এম কত হবে -1, এস কত হবে +12। চতুর্থটার জন্য এন সমান কী হবে, 2, এল সমান কী হবে 1, এম সমান কী হবে, এম আবার আমি +12 ধরলাম, +1 ধরলাম। তাহলে এখানে এস কী হবে, এসটাকে এবার এখানে এগুলো ছিল ঘড়ির কাঁটার দিকে প্রথমে ইলেকট্রনগুলো ঘুরতেছিল, এবার আমি দেখাইলাম যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, তাহলে -12। তার মানে এটাকে যদি আমি বক্স করে দেখাই, তাহলে এটা এরকম হবে। পি অরবিটাল 3টা, px, py, pz। প্রথম ইলেকট্রনটা এখানে ছিল, দ্বিতীয় ইলেকট্রনটা এখানে ছিল, তৃতীয় ইলেকট্রনটা এখানে ছিল। এদের স্পিন একই, কিন্তু এদের ম্যাগনেটিক ওরিয়েন্টেশনটা ডিফারেন্ট ছিল। এটা এক্স অ্যাক্সিস বরাবর, এটা ওয়াই অ্যাক্সিস বরাবর, এটা জেড অ্যাক্সিস বরাবর। এই জন্য একটা +1, একটা 0, একটা -1।
চতুর্থ ইলেকট্রনটা 4 নম্বর ইলেকট্রনটা আবার এখানে চলে আসছে, তার মানে এটা আবার এক্স অ্যাক্সিস বরাবর আসছে, এই জন্য ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা আবার সেম হয়েছে, কিন্তু স্পিন কোয়ান্টাম নাম্বারটা ডিফারেন্ট হয়ে গেছে, এটা -½ হয়ে গেছে। ওকে, এভাবে তুমি যদি বাকি দুইটা বের করো তাহলে দেখবা কি এটা 4 নম্বরের জন্য, এটা 5 নম্বরের জন্য L = 2, N = 1, M = তাহলে এখানে 0, S -½ আর 6 ইলেকট্রনটার জন্য N = 2, L = 1, M = -1, S = -½ তাহলে দেখো তুমি যেভাবেই চিন্তা করো না কেন 1 নম্বরের সাথে 6 নম্বর বা 1 নম্বরের সাথে 4 নম্বর যেটাই বের করো, যে 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হবে না। আমরা একটা র্যান্ডমলি ধরে নেই যে 2 এর সাথে 5, এটা একটু ম্যাচ করে দেখি, 2 নম্বর ইলেকট্রন এবং 5 নম্বর ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান আমরা বের করে দেখি। প্রধান কোয়ান্টাম সংখ্যা এখানে 2, প্রধান কোয়ান্টাম সংখ্যা এখানে 2, ম্যাচ। সহকারী কোয়ান্টাম সংখ্যা L1, সহকারী কোয়ান্টাম সংখ্যা L1, ম্যাচ। চৌম্বক কোয়ান্টাম সংখ্যা M0, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা M0, এটাও ম্যাচ করছে, কিন্তু স্পিন কোয়ান্টাম নাম্বারটাতে এসে দেখো ডিফারেন্ট হয়ে গেছে। তার মানে তুমি যেভাবে ইলেকট্রন বিন্যাসটা করার চেষ্টা করো না কেন, দেখবা যে the maximum 3 quantum number can be identical, the rest quantum number will be different। তাহলে শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই ছিল তোমাদের। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা মনে হয় তাহলে তোমরা আমাকে যে কোনো সময় হোয়াটসঅ্যাপ বা ফোনে কল করতে পারবা, আমি 24/7 অ্যাভেলেবেল। ওকে, সবাই ভালো থাকবা, গুড বাই।